আচ্ছা দেখো, আজকে আমাদের যে টপিক, আমাদের টপিকটা হলো তোমার, আচ্ছা আজকে আমাদের টপিক হলো যদি এরকম থাকে যে আমরা চেইনিং করার সময় যদি তোমার মনে করো যদি কোনো স্লোপিং গ্রাউন্ড থাকে, তার মানে যদি স্লোপিং গ্রাউন্ড থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব। তো স্লোপিং গ্রাউন্ড থাকতে পারে এরকম যে তোমার স্লোপটা আপওয়ার্ড হতে পারে আবার ডাউনওয়ার্ড হতে পারে। এরকম যদি স্লোপিং গ্রাউন্ড থাকে সেই ক্ষেত্রে এই একটা পয়েন্ট থেকে ফাইনাল আর একটা পয়েন্টের মধ্যবর্তী যে হরাইজন্টাল যে ডিস্টেন্সটা, সেটা যদি আমরা এইভাবে দেখাই যে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স যেটা, এই পয়েন্টের যে হরাইজন্টাল ডিস্টেন্স আমরা ইজিলি কিন্তু চেইন মাপতে পারবো না। সো এই ক্ষেত্রে কি করা হয়, এই ক্ষেত্রে তোমার যে প্রত্যেকটা ডিস্টেন্সকে মানে প্রত্যেকটা স্লোপকে একটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপে ভাগ করে প্রত্যেকটা স্টেপের হরাইজন্টাল ডিস্টেন্স নেওয়া হয়। সো প্রত্যেকটা স্টেপের এরকম যদি হরাইজন্টাল ডিস্টেন্স আমরা নেই, তাহলে এই টোটাল L1 L2 L3 L4 L5 যোগ করলে কিন্তু টোটাল হরাইজন্টাল ডিস্টেন্স ডি পেয়ে যাব। ওই জন্য এই মেথডটাকে বলা হয় একদম ডিরেক্ট মেথড। ডিরেক্টলি আমরা স্টেপ করে করে তোমার হরাইজন্টাল ডিস্টেন্স নির্ণয় করতেছি, এই জন্য এটাকে বলা হয় স্টেপিং মেথড বা ডিরেক্ট মেথড। স্যার গত ক্লাসে একটা মেথড প্রবলেম ছিল। আচ্ছা হ্যাঁ, এটা লাস্টে সুযোগ দিব, লাস্টে বইলো। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা এখন দেখো একটা জিনিস, তোমার এখানে একটা কথা বলছে যে এখানে স্পেশাল টাইপের একটা ড্রপ অ্যারো ব্যবহার করা হয়। অলরেডি অ্যারো কি জিনিস আমরা জানি, বাট ড্রপ অ্যারোটা কি? ড্রপ অ্যারোটা হলো তোমার যেখানে তোমার একটা প্লাম বব থাকবে, ড্রপ অ্যারোর সাথে একটা প্লাম বব থাকবে। এই প্লাম ববের মাধ্যমে একদম চেইন, মনে করো চেইনের মাথায় একটা মাথা এখানে রাখলা আর একটা মাথা এখানে রাখলা, তো সেটা আসলে তোমার গ্রাউন্ডে কোন পয়েন্টটা নির্দেশ করে সেটা যাতে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি, সেজন্য এই বিশেষ ধরনের ড্রপ অ্যারোটা ব্যবহার করা হয়। সো ফাইনালি আমরা বুঝলাম যদি পরীক্ষায় এই ইয়াটা আসে, পরীক্ষায় এরকম আসতে পারে যে ডিসক্রাইব দা চেইনিং প্রসেস অন স্লোপিং গ্রাউন্ড, তখন তোমাকে ডিরেক্ট মেথডের একটাই মেথড সেটা দিতে হবে, আর ইনডিরেক্ট মেথডের দুইটা মেথড পড়াবো, এই দুইটা মেথড দিতে হবে। তো ভিতরের লেখাগুলো তোমরা নিজেদের মতো করে সুন্দর করে গোছায় লিখবা। মেইন লেখাটা হলো, আমি আরেকবার বলতেছি, দেখো যারা দেরিতে আসছো, যে ডিরেক্ট মেথড হলো তোমার স্লোপিং গ্রাউন্ডে যদি আমরা চেইন সার্ভিং করতে চাই, আমরা সরাসরি এই স্লোপের ডিস্টেন্স যে হরাইজন্টাল ডিস্টেন্স এ স্টেশন থেকে বি স্টেশনের যে হরাইজন্টাল ডিস্টেন্স, এটা কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে ছোট ছোট অংশে ভাগ করে প্রত্যেকটা ডিস্টেন্স হরাইজন্টালি নির্ণয় করতে হবে। নির্ণয় করে টোটালটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা হরাইজন্টাল টোটাল ডিস্টেন্স ডি পাবো। তো মেইন কথা হলো এই ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে এই যে ডিস্টেন্সটা নির্ণয় করতেছি সেটা অবশ্যই ভূমি থেকে একটু উপরে আছে। সো এই যে পয়েন্টটা, শেষ পয়েন্ট, সেটা ভূমিতে কোন পয়েন্ট নির্দেশ করে সেটা নির্ণয় করার জন্য একটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় যেটাকে বলা হয় ড্রপ অ্যারো। একদম ইজি জিনিস। তো আমরা যদি L1 L2 L3 প্রত্যেকটা জিনিস যদি আমাদের জানা থাকে, আমরা যোগ করে দিলেই টোটাল ডিস্টেন্স হরাইজন্টাল ডিস্টেন্স ডি পেয়ে যাব। এই মেথডটার নাম হলো তোমার ডিরেক্ট মেথড। এরপরে আসো তোমার ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে কি হবে। ইনডিরেক্ট মেথডে শুধুমাত্র দুইটা ডিরেক্ট মেথডই। মেথডে স্যার আমরা হরাইজন্টাল তো ডিসটেন্সটা পাবো, কিন্তু আমার তো মানে স্লোপিং গ্রাউন্ডের ডিসটেন্সটা পাবো, অ্যাকুরেট ডিসটেন্সটাকে পাবো, পেতে পারবো হ্যাঁ না। হ্যাঁ, অ্যাকুরেট ডিসটেন্সটা পাবো, কেন পাবো না, দেখো। কারণ এখানে তো গর্ত আছে, হ্যাঁ, ওই জন্যই তো তুমি চেইনটা একটু উপরে উঠে তারপর তুমি মাপতেছো, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র তোমার ডিস্টেন্স নিয়ে তারপর তুমি মাপতেছো। বুঝতে স্যার পারছো? একটা একটা কার্ভেচারের মানে কার্ভেচার যে দূরত্ব অতিক্রম করে একটা স্ট্রেট লাইন তো সেই দূরত্ব অতিক্রম করে না, একটু তো গ্যাপ থাকে। আমি তো সেটাই বলতেছি, আমাদের তো দরকার হরাইজন্টাল ডিসটেন্স। তুমি এর আগের স্লাইডটা একটু আরেকবার দেখাই তোমাদের, একটু দেখো যে এখানে এই যে তোমার মনে করো ইনক্লাইন ডিস্টেন্সটা তো অনেক বেশি, বাট ইনক্লাইন ডিস্টেন্স তো আমাদের দরকার নাই। আমাদের হলো মেইনলি আসলে এ থেকে বি এর হরাইজন্টাল ডিস্টেন্স একটা আরেকটা থেকে কতটুকু দূরে আছে সেটা যদি নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা স্লোপের ডিস্টেন্স নিতে কোনো লাভ নাই, আমাদের হরাইজন্টাল ডিস্টেন্স নিতে হবে। ওই জন্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দেন আমরা হরাইজন্টাল ডিস্টেন্স নিব। আচ্ছা, সেকেন্ড মেথড হলো তোমার ইনডিরেক্ট মেথড। সো ইনডিরেক্ট মেথডের দুইটা মেথড এখানে দেয়া আছে। দুইটা মেথডের ভিতরে একটা হলো যদি কোনোভাবে আমরা অ্যাঙ্গেল মেজার করতে পারি তাহলে কি হবে, সেটা হবে অ্যাঙ্গেল মেজার মেথড। আর যদি কোনো কারণ কোনোভাবে আমরা যদি দুইটা পয়েন্টের তোমার রিডিউস লেভেলের যে ডিফারেন্স, এ পয়েন্টের একটা রিডিউস লেভেল আছে, তোমরা অলরেডি ইয়া করে আসছো কিন্তু লেভেলিং করে আসছো যে এ পয়েন্টের একটা রিডিউস লেভেল আছে, আবার বি পয়েন্টের একটা রিডিউস লেভেল আছে, মানে হলো মিন সি লেভেল থেকে দুইটারই হাইট তোমার যদি জানা থাকে,
তাহলে তুমি এই দুইটা ডিফারেন্স থেকে বের করতে পারবা এইচ। সো এইচ ইউজ করে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে √L² - করলে এখানে কিন্তু তুমি সরাসরি ডি পেয়ে যাচ্ছ, কারণ তোমার কাছে হাইপোটেনাসের মানও জানা আছে, আবার তোমার মনে করো এই পাশে যে তোমার লম্ব যেটা লম্বটাও তুমি জানতেছো। সো এই দুইটা জানা থাকলে তুমি ডি এর মানও নির্ণয় করতে পারবা পিথাগোরাসের জাস্ট উপপাদ্যটা অ্যাপ্লাই করে। এখন আসো মেথড 1 যেটা অ্যাঙ্গেল মেথডের ক্ষেত্রে। অ্যাঙ্গেল মেথডের ক্ষেত্রে আমাকে বলো যে cos θ = কি হবে এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য? cos θ = কি হবে বলো? মনে করো এই যে θ1 এর জন্য cos θ1 = কি হবে বলতে D1 পারবা by কেউ? L1 d1/L1 d1/L1 ঠিক একইভাবে যদি তার মানে আমি একটা জিনিস দেখাই যে d1 ডিভাইডেড বাই তোমার যদি L1 হয়, তোমরা আর গুণন করো, আর গুণন করলে কি বলা যায় যে d1 = L1 cos cos θ। θ1। সো তুমি মেইন সূত্র হলো d = L cos θ। সো এই সূত্রটা যদি জানো প্রত্যেকটার ক্ষেত্রে তুমি d1 বের করতে পারবা, d2 বের করতে পারবা, d3 বের করতে পারবা। যতবার স্লোপ চেঞ্জ হবে ততবারই তুমি এই হরাইজন্টাল ডিসটেন্সটা জাস্ট যদি অ্যাঙ্গেলটা জানো তাহলে ইজিলি বের করে ফেলতে পারবা। সো এই জন্য স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই ডাইরেক্ট মেথডটা কি আমাদেরকে চিত্র সহ বুঝে মানে ডেফিনেশন দিতে হবে? প্রত্যেকটাই ফিগার দিবা, সূত্রগুলো দিবা, আর যে লেখাগুলো আছে সেগুলো নিজেদের ভাষায় লিখবা। এখানে কিন্তু কঠিন কিছুই লেখা নাই, বুঝতে পারছো? জি, জি নিজেদের স্যার। ভাষায় লিখবা, একদম ফুল মার্ক দিয়ে দিব। আচ্ছা। তো আমরা এই যে তিনটা মেথড শিখলাম, একটা হলো ডিরেক্ট মেথডের একটাই মেথড, আর ইনডিরেক্ট মেথডের দুইটা মেথড দেখলাম। এটা যদি একটা ম্যাথ করি বা অঙ্ক করি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, তো ম্যাথটা হলো এরকম, তোমাদের পানমিয়ার বইয়ের পানমিয়ার বইয়ের এক্সাম্পল 3.7 তোমরা নিজেরা করবা, আর এই ম্যাথটা আমি নিজে থেকে দিয়ে দিলাম। তো ম্যাথটা আগে দেখো যে the distance between 2 points measured along a slope is 15 chain 30 links। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এখানে বলে দিছে যে 20 মিটারের চেইন ইউজ করছে তোমার একটা ডিসটেন্স মাপার জন্য দুইটা পয়েন্টের স্লোপ বরাবর যে ডিসটেন্স, ইনক্লাইন ডিসটেন্স মাপার জন্য তারা যে চেইন ইউজ করছে সেটা 20 মিটারের একটা চেইন, এবং এই চেইনটা 15 বার ইউজ করছে। 15 চেইন 15 বার ইউজ করছে, আর লিংক এরপরে আরো 30টা লিংক ইউজ করা হয়েছে। তো তোমরা তো জানোই 20 মিটার যদি চেইন হয়, 20 মিটার চেইন 15 বার ইউজ করছো, তার মানে ডিসটেন্স হবে 15 × 20 প্লাস হলো 100টা করে লিংক থাকে। কয়টা করে লিংক থাকে? 100টা করে। তাহলে যেহেতু 20/100 30 মিটারের চেইন হলে 30/100 করতাম। প্রত্যেকটা লিংক ইনটু লিংক কয়বার ইউজ করছি, প্রত্যেকটা লিংকের ডিসটেন্স ইনটু লিংক কয়বার ইউজ করলাম আমরা 15 বার। সো 15 দ্বারা গুণ করে দিব। জিনিসটা আবার আমরা একটু দেখবো একটু পরে। সো এটা হবে 30 বার 30। ও সরি 30 বার ভুল হয়েছে। লিংক জিনিসটা কি? হ্যাঁ, লিংক হলো দেখো একটা তোমার মনে করো চেইনের ভিতরে, চেইনে কি একটা রিং এর সাথে আরেকটা রিং অ্যাটাচ করে তোমার অনেক মনে করো বড় একটা চেইন ক্রিয়েট করলা। এখন তুমি ইজিলি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যে তোমার 1 মিটার শো করতেছে না 2 মিটার শো করতেছে সেটা নির্ণয় করার জন্য আবার এক্সট্রা রিং ঝুলাই দেওয়া হয়। মনে করো 10টা রিং এর পরে একটা এক্সট্রা রিং ঝুলে দেওয়া হয়, যেটা দেখলে আমরা বুঝবো যে এখান থেকে এটা ডিসটেন্স হলো একটা লিংক, মানে হলো 1 মিটার বা 2 মিটার বা মনে করো হাফ মিটার, এরকম। বুঝা গেছে লিংকটা? তো আমরা তো জানি যে চেইন আমরা ইউজ করি 100টা লিংক থাকে। সো 20 মিটারকে 100 দ্বারা ভাগ করলে এক লিংকের কতটুকু ডিসটেন্স সেটা পেয়ে যাব। সো 30 দ্বারা গুণ করলে 30টা লিংকের কতটুকু ডিসটেন্স সেটা পেয়ে যাব। বুঝা গেছে কথা? জি স্যার, বুঝে গেছি। দেখো আবারও বুঝবা, এই যে দেখো এখন আমি আবার দেখাচ্ছি যে এইখানে বলে দিছে যে তোমার এই যে স্মল এল যেটা সেটা বলে দিছে 15 চেইন 30 লিংক, সেটা আমরা একটু পরে বের করব। এবং তাহলে হরাইজন্টাল ডিসটেন্সটা নির্ণয় করতে বলছে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যবর্তী যে ডিসটেন্স হরাইজন্টাল ডিসটেন্স সেটা নির্ণয় করতে বলছে ডি। তো সেটা নির্ণয় করার জন্য প্রথমে এ নাম্বার কন্ডিশনে দিয়ে দিছে অ্যাঙ্গেল অফ স্লোপ থিটার মান দিয়ে দিছে। থিটা বলে দিছে 10.5 ডিগ্রি। আর বি তে বলছে যে আবারও ডি নির্ণয় করো যদি এইচ এর মান ডিফারেন্স ইন লেভেল, তার মানে এ এবং বি এর যে লেভেলের ডিফারেন্স এইচ, সেই এইচটা দেয়া আছে 30.5 মিটার। তাহলে কি হবে? তোমার ডিটা কিভাবে বের করবা একটু আগে দেখলা সূত্র। আর এরপরে বলে এটা স্লোপ আকারে দেয়া আছে, এই যে স্লোপ আকারে দেয়া আছে 1:4। এটা দ্বারা কি বুঝবো যে ভার্টিক্যালি তোমার 1 মিটার নিচে নামলে হরাইজন্টালি 4 ইউনিট ডানে যাবে বা বামে যাবে, স্লোপ এরকম। যে স্লোপ 1:4 এটার মানেই হলো
ভার্টিক্যালি ডাউনওয়ার্ড স্লোপের মান 1 হলে হরাইজন্টালি সেটা সরে যাবে 4 মিটার পর্যন্ত বা 4 ইউনিট পর্যন্ত। সো এবার দেখো 1 নম্বর কন্ডিশনে যাওয়ার আগে আমরা লেন্থ কিভাবে নির্ণয় করলাম মাত্র দেখাইলাম যে 15টা চেইন মানে চেইন 15 বার ইউজ করছো 15 × 20 মিটার প্লাস 30টা লিংক ইউজ করছো, প্রত্যেকটা লিংকের ডিসটেন্স হলো যত মিটার চেইন তত ডিভাইডেড বাই 100। সো টোটাল স্মল এল এর মান আমরা পেয়ে গেলাম 306 মিটার। নেক্সটে আমরা দেখি স্যার সেটা হলো বলো। মেজারমেন্টটা আরেকবার একটু বললে ভালো হতো। 15 × 20 এটা একটু আবার একটু বলতেছি, খেয়াল করো কত মিটারের চেইন তুমি ইউজ করছো আমাকে বলো। 20 মিটারের চেইন, বুঝতেছো? হ্যালো, কে অরূপ জিজ্ঞেস করছো প্রশ্ন? না স্যার, শাহিন বলতেছিলাম। হ্যাঁ শাহিন, তুমি বলো যে এখানে আগে আমাকে প্রশ্নের উত্তর দাও, এখানে 20 মিটারের চেইন ইউজ করছো কিনা? ইয়েস স্যার, 20 তো মিটার। এই যে তোমার স্লোপ বরাবর যে লেন্থ সেটা নির্ণয় করার জন্য 15 বার চেইনটা ইউজ করছো, 15 চেইন। তাহলে 20 মিটারের চেইন 15 বার ইউজ করলে 15 × 20 হবে কিনা, এটা তো বুঝতেছো? ইয়েস স্যার, 15 × এবং 20। এবং আরো 30টা লিংক ইউজ করছো, 100টা লিংকের ভিতরে 30টা লিংক ইউজ করছো। সো 20 মিটার চেইন থাকলে 20/100, 30 মিটার চেইন থাকলে 30/100, যেহেতু 100টা লিংক, তাহলে প্রত্যেকটা লিংকের ডিসটেন্স পাবো। তো এই প্রত্যেকটা লিংকের ডিসটেন্স বা একটা লিংকের ডিসটেন্স ইনটু হলো 30 বার লিংক ইউজ করছি সেজন্য 30, তাহলে টোটাল 306 মিটার। এবারে দেখো প্রথম 1 নম্বর কন্ডিশনে স্যার একটা লিংকে মোট একটা চেইনে মোট কয়টা লিংক থাকে, এটা মানে লাস্টের মেজারমেন্টটা ভালোমতো বুঝিনি স্যার। এটার জন্য হলো প্রথম ভিডিওটা দেখবা। প্রথম ভিডিওতে আছে যে তোমার ইঞ্জিনিয়ারিং চেইন হলে 100টা লিংক, গানটার চেইন হলে কয়টা লিংক থাকে সেগুলো লেখা আছে। তোমরা প্রথম ভিডিওটা দেখো নাই? সো আমরা যদি কোনো কিছু না বলে দিই, ভিডিও আপলোড দিছি সেটা দেখে নিবা। আর প্রত্যেকটা তোমার যদি কোনো লিংকের পরিমাণ না বলে দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে 100টা লিংকই ধরে নিবা। বুঝা গেছে কথা? তো সূত্র তো জানোই, থিটা যদি দেয়া থাকে সূত্র জানো না যে d = L cos থিটা, মান বসায় দাও তাহলে তোমরা এই d এর মান হরাইজন্টাল ডিসটেন্সের মান পেয়ে যাবা। 1 নম্বর কন্ডিশন শেষ। 2 নম্বর কন্ডিশনে কোনো থিটা টিটা কিচ্ছু দেয়া নাই। কি দেয়া আছে? h এর মান দেয়া আছে। h জানো, L জানো, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, সরাসরি d এর মান পেয়ে যাবা, যেটা ছিল আমাদের ইনডিরেক্ট মেথডের সেকেন্ড মেথডটা। আর এখন আসো থার্ড, যেটা সি নাম্বার বলছে স্লোপ বলে দিছে। স্লোপ যদি এরকম থাকে যে 1/4, ভার্টিক্যাল 1 হরাইজন্টাল 4, তাহলে তোমরা থিটা বের করতে পারবা tan ইনভার্স করে। জি স্যার। তাহলে থিটা পেয়ে গেছো। থিটা যদি বের করতে পারো, একটা জিনিস খেয়াল করো, থিটা বের করতে পারলে ওই একই সূত্র আবার d = L cos থিটা সূত্র ইউজ করো, সরাসরি আবার d এর মান পেয়ে যাবা। বুঝা গেছে? ম্যাথ ইজি কিনা বলো? আসছে স্যার। বুঝি না, ম্যাথ ইজি কিনা বলো? জি স্যার। আচ্ছা নেক্সট, এবার খেয়াল করো আমরা নেক্সট যে ইয়াতে যাব, সেটা হচ্ছে তোমার চেইনিং অপারেশন করার সময় কি কি ভুল থাকে এবং এই ভুলগুলো আমরা কিভাবে আসলে ওভারকাম করতে পারি। তো চেইনের এর ক্ষেত্রে 2 ধরনের ভুল সাধারণত থাকে। একটা হলো কিউমুলেটিভ এরর আর একটা হলো কম্পেনসেটিং এরর। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই জিনিসটা সিজিপিএ দিয়ে বুঝাই। মনে করো তোমাদের 1 এ একটা জিপিএ পাবা রেজাল্ট দেওয়ার পর, কথার কথা তোমরা পাইলা 3.8। পরবর্তীতে প্রত্যেকটাতে যদি 3.8 পাও, মানে কন্টিনিউয়াসলি যদি 3.8 পাইতে থাকো, তো সেটা তুমি ইয়া করেই তো তোমার কিউমুলেটিভ করেই তো যে মানটা পাবা সেটা কি কিউমুলেটিভ সিজিপিএ হবে না? যেটাকে আমরা বলি সিজিপিএ মানে কিউমুলেটিভ জিপিএ। তার মানে হলো একই ভুল তুমি যদি বারবার করতে থাকো, যেমন আমরা চেইনের লেংথের যদি তোমার কম বেশি থাকে, সেই ক্ষেত্রে অঙ্ক করে আসছি যে চেইনের লেংথ থাকার কথা 20 মিটার, সেখানে যদি তোমার মনে করো যে আমি একটু জিনিসটা একে বোঝানোর চেষ্টা করি, যে একটা লাইনের লেংথ তুমি মাপলা, মেপে পাইলা 100 মিটার, 20 মিটারের একটা চেইন দিয়ে মাপছো, পরবর্তীতে দেখলা এটা যে 20 মিটার আরো মনে করো 10 সেন্টিমিটার ছিল, তার মানে 20.1 মিটার অ্যাকচুয়াল চেইনের লেংথ। তার মানে তুমি যেটা 100 মিটার মাপছো সেটা অবশ্যই 100 মিটার হবে না, সেটা হবে 100 থেকে আরো বেশি। এটা তো বুঝতেছো, অলরেডি অঙ্ক আমরা করে আসছি এটা, তাই না? সো এই ক্ষেত্রে খেয়াল করো যে তুমি প্রত্যেকবারই মাপতেছো 20.1 মিটার, লিখতেছো 20 মিটার, আবার 20.1 মিটার মাপতেছো, লিখতেছো 20.1 মিটার। তার মানে প্রত্যেকবারই তুমি কম লিখতেছো, তার মানে এররটা প্রত্যেকবারই নেগেটিভ আসতেছে, বারবার নেগেটিভ এরর আসতেছে। এই জন্য এটাকে বলা হয়, একই এরর বারবার আসলে এটাকে বলা হয় কিউমুলেটিভ এরর।
অথবা বারবার যদি কথার কথা যদি 19 মনে করো 8 মিটার চেইনের লেন্থ হইতো, প্রত্যেকবারই মাপতেছো 19.8 মিটার কিন্তু লিখতেছো 20 মিটার, মানে বারবার বেশি লিখতেছো, পজিটিভ এরর লিখতেছো, তখন হয়তো সেটা কিউমুলেটিভ পজিটিভ এরর। তো একবার বারবার যদি একই ভুল হয় সেটাকে আমরা কিউমুলেটিভ এরর দ্বারা প্রকাশ করে থাকি। আর যদি এমন হয় যে প্রথমবার তুমি চেইনে পুল দিলা, মনে করো 8 কেজি পুল দিয়ে টান দিছো দুই দিক দিয়ে, সো তার স্ট্যান্ডার্ড পুল ধরো তোমার 10 কেজি টান দিতে হবে, না হলে সেই স্ট্যান্ডার্ড মান শো করবে না। সো প্রথম লাইন মাপার সময় 8 কেজি পুল দিয়ে টান দিছো, টান দেওয়ার কথা 10 কেজি, টান দাও নাই, সো এখানে তোমার লেন্থ পাচ্ছ কম, চেইনের লেন্থ কমে যাচ্ছে। আবার পরবর্তীতে তুমি আরেকটা ডিসটেন্স মাপার সময় তখন কি করলা, চেইনকে 10 কেজি পুল দিয়ে স্ট্যান্ডার্ড পুল দিয়ে না টেনে আরো 2 কেজি পুল দিয়ে বেশি টানতেছো, মানে 12 কেজি পুল দিয়ে টানতেছো, তখন কিন্তু চেইনের লেন্থ আবার বেড়ে যাচ্ছে। তাহলে প্রথমবারে হলো তোমার এররটা মানে কম এন্ট্রি দিচ্ছ, সেই ক্ষেত্রে পজিটিভ এরর, আর যখন তুমি বেশি এন্ট্রি দিচ্ছ তখন সেই ক্ষেত্রে নেগেটিভ এরর হয়ে যাচ্ছে। তার মানে একবার পজিটিভ এরর, একবার নেগেটিভ এরর, একবার পজিটিভ একবার নেগেটিভ, একটা আরেকটাকে কম্পেনসেট বা ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে। সেজন্য এই ধরনের এররকে বলা হয় কম্পেনসেটিং এরর। বুঝা গেছে? সো এই দুইটা এখানে লেখা আছে, যে এখানে বলে দিছে দেখো সেম ডিরেকশনে হবে, অর্থাৎ পজিটিভ এরর থাকলে বারবার পজিটিভ এরর হবে, নেগেটিভ এরর থাকলে বারবার নেগেটিভ এরর হবে। আর কম্পেনসেটিং এ হলো একবার এক ডিরেকশনে হলে আরেকবার অন্য ডিরেকশনে হবে। সো আমরা কিভাবে বুঝবো যে আমাদের আসলে চেইনটা অ্যাডজাস্ট করতে হবে কিনা? তো সেটা বোঝার জন্য আসলে আমাদের কি করতে হবে, আসলে ইরর গুলো জানতে হবে। টোটাল 9টা ইরর আছে, তো প্রত্যেকটা ইররই আমরা আস্তে আস্তে শিখবো। এখন দেখো প্রথম যে ইররটা সেটা হলো ইরোনিয়াস লেংথ, এটার অলরেডি ম্যাথ করে আসছো, যে 20 মিটার চেইন দিয়ে মাপছো, পরবর্তীতে দেখলা 20.1 মিটার। তো সেই ক্ষেত্রে কি হবে দেখো, ইফ দ্য লেংথ অফ দ্য চেইন ইজ মোর, যদি চেইনের লেংথ বেশি হয় সেই ক্ষেত্রে তুমি এন্ট্রি নিতেছো কম, অর্থাৎ লিখতেছো কম, যার কারণে ইররটা হবে নেগেটিভ। কম হইলে নেগেটিভ ইরর হয়, অর্থাৎ 20.1 মিটারের চেইন দিয়ে মাপতেছো অথচ এন্ট্রি করতেছো কম, মানে 20, তো সেই ক্ষেত্রে ইররটা হবে নেগেটিভ আর কারেকশন হয়ে যাবে পজিটিভ। ইরর নেগেটিভ হলে কারেকশন হবে পজিটিভ, এবং সেটা কারেকশন কিভাবে পজিটিভ হয় তোমরা অঙ্ক করে দেখছো, যে লাস্টে চেইনের লেংথ বাড়লে ফাইনালি লাইনের লেংথ বেড়ে যায়, সেই কারণে এটা বলা হয়েছে যে পজিটিভ কারেকশন। আবারও বলতেছি, নেগেটিভ এরর হলে কারেকশন পজিটিভ, আর পজিটিভ এরর হলে কারেকশন হবে নেগেটিভ। সেটা আবার পরবর্তী লাইনে দেয়া আছে। যদি এমন হয় যে এমন একটা চেইন দিয়ে তুমি কাজ করতেছো যে চেইনের লেংথ কম কিন্তু তুমি এন্ট্রি দিচ্ছ বেশি, অর্থাৎ 19.8 মিটার চেইন দিয়ে মাপতেছো অথচ লিখতেছো 20 মিটার, তখন তুমি বেশি এন্ট্রি দিচ্ছ, মানে তোমার পজিটিভ এররের ক্ষেত্রে ওটা। হ্যাঁ এটা পজিটিভ এরর হবে, তার মানে কারেকশন হবে নেগেটিভ, কারণ চেইনের লেংথ কমে গেলে ফাইনালি লাইনের লেংথও কমে যাবে। সো আমরা তারপরে এই মূল জিনিসটা মূল বুঝলাম। মেজারমেন্ট থেকে যদি একটু বেশি লিখি তখন ওটা পজিটিভ এরর হবে। হ্যাঁ তখন সেটা পজিটিভ এরর হবে, কিন্তু কারেকশন হয়ে যাবে আবার নেগেটিভ, কারণ আমাদের সেটা কমায় লেখে আলটিমেটলি মেইন অরিজিনালটা তো বের করতেই হবে, তাই না? জি স্যার। এখন আসো যে সেকেন্ড যেটা, সেটা হলো ব্যাড রেঞ্জিং। তোমরা জানো যে রেঞ্জিং রড দিয়ে কিন্তু কি তোমার একটা এই একদম রেঞ্জিং রড দিয়ে লাইনটা স্ট্রেট আছে কিনা সেটা বোঝানো হয়। ওই জন্য বলা এখানে বলে দিচ্ছে যে চেইনটা তোমরা যদি আউট অফ দ্য লাইনে স্ট্রেচ করো, জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি, যে এমন হইলো এইখানে তুমি একটা অ্যারো দিলা, আর একটা স্টেশনে এখানে একটা অ্যারো দিলা। এখন যখন এই দুইটা স্টেশনের মধ্যবর্তী ডিসটেন্স তুমি মাপবা, যদি একদম অ্যারোর ভেতরের সাইডে তুমি যদি তোমার চেইনটা ধরো সেই ক্ষেত্রে এক ধরনের রিডিং দিবে, আবার তোমার অ্যারোর বাইরের সাইডে যদি ধরো সেই ক্ষেত্রে আর এক ধরনের রিডিং দিবে। বাইরের সাইডে ধরলে বেশি রিডিং দিবে, আর ভেতরের সাইডে ধরলে কি হবে, কম রিডিং দিবে। ওই জন্য বলছে যে ব্যাড রেঞ্জিং যদি হয়, তুমি অলওয়েজ যদি বাইরের সাইডে চেইনের তোমার এক মাথা ধরো, সেই ক্ষেত্রে প্রত্যেকবারই তোমার ভুলটা হবে পজিটিভ ভুল, কারণ তুমি বেশি এন্ট্রি করতেছো, প্রত্যেকবারই ভুলটা হবে পজিটিভ ভুল। সো এই জন্য এটাকে বলা হয়েছে যে কিউমুলেটিভ পজিটিভ ইরর, বা ব্যাড রেঞ্জিং এর ক্ষেত্রে সবসময় ইররটা কিউমুলেটিভ পজিটিভ হয়। এখন আসো কেয়ারলেস হোল্ডিং এবং মার্কিং। এটা হয় যে তুমি প্রথমবার স্যার বলো, ব্যাড রেঞ্জিং এর জন্য কিউমুলেটিভ নেগেটিভ হয় না কেন? এটা যদি আমরা তো মানে যদি কারণ তুমি ভিতরে নেই, যদি কারণ এই যে দেখো আউট অফ দ্য লাইন, তো প্রত্যেকবারই তো আউট অফ দ্য লাইন ধরতেছো, যদি আমরা ইন দা লাইন ধরি, মানে লাইনের ভিতরে ধরি, তাহলে তাহলে তো সেটার ব্যাড রেঞ্জিং থাকলো না, তার রেঞ্জিং তো সঠিক হয়ে গেল। আমরা রেঞ্জিং আমরা সঠিক লাইনটা নিতেছি না, আমরা আরেকটু ভিতরে নিতেছি, তাহলে তাহলে সেটা আবার ব্যাড রেঞ্জিং হয়ে যাবে, তখন আরো বেশি কম চলে আসবে, তখন সেটা নেগেটিভ হয়ে যাবে। ব্যাড রেঞ্জিং মানে হলো আউট অফ দ্য লাইন করবা।
আর ইনার লাইনে যখন ইয়া করবা কাউন্ট করবা সেই ক্ষেত্রে হবে এই যে কেয়ারলেস হোল্ডিং এবং মার্কিং এর মার্ক করছো এক জায়গায় কিন্তু ভিতরের দিকে তুমি লাইন নিচ্ছ, তখন সেটা কেয়ারলেস হোল্ডিং এবং মার্কিং এ পড়ে যাবে। জি সেই ক্ষেত্রে হয়ে যাবে সেটা কম্পেনসেটিং। সেই ক্ষেত্রে সেটা কি হবে? কম্পেনসেটিং। বুঝতে পারছো? জি স্যার। ব্যাড রেঞ্জিং মানে হলো তোমার এমন দিকে স্ট্রেচ করবা যেটা হলো আউট অফ দ্য লাইন, এটা মনে রাখবা। আর যদি ইনার সাইডে করো সেই ক্ষেত্রে সেটা হবে কেয়ারলেস হোল্ডিং এবং মার্কিং। অর্থাৎ তোমার যে পয়েন্টে তোমার মার্কিং করার কথা, যে পয়েন্টে অ্যারো বসানোর কথা, সেই পয়েন্টে অ্যারো বসাচ্ছ না, ভেতরের সাইডে বাইরের সাইডে বসাচ্ছ, মাপতেছো যে পয়েন্টে মাপার কথা সেই বরাবর ধরতেছো না, সেই ক্ষেত্রে সেটা হবে কেয়ারলেস হোল্ডিং এবং মার্কিং। এই ক্ষেত্রেও ভুল আসতে পারে। নেক্সট আসো যে আমরা যেটা দেখবো সেটা হলো ব্যাড স্ট্রেটেনিং। এর মানে হলো তোমার, আমি জানি যে দুই পাশে তোমার একটু টান দিতে হয়, যে সামান্য পুল অ্যাপ্লাই করে দুই পাশে যদি টান না দাও তখন দেখা যাচ্ছে যে এই যে চেনটা আঁকা বাঁকা হয়ে যাবে। তো চেনটা যদি আঁকা বাঁকা হয় তার তোমার অলওয়েজ সে আসলে কি বেশি রিডিং শো করতেছে, তার মানে তুমি রিডিংটা অলওয়েজ নিচ্ছ কি বেশি রিডিং, ওই জন্য এটা কিউমুলেটিভ পজিটিভ। ব্যাড স্ট্রেটেনিং অর্থাৎ একদম সোজা যদি না হয়, আমরা জানি একটা জিনিস এভাবে সোজা হওয়া আর বাঁকা হওয়া কোনটার লেন্থ বেশি হবে বলো? বাঁকা। তো বাঁকা হওয়াটা যদি যদি ব্যাড স্ট্রেটেনিং হয় বা বাঁকা হয় সেই ক্ষেত্রে অবশ্যই সেটা পজিটিভ এরর হবে, কারণ তুমি বেশি লিখতেছো। স্যার মানে এটার তোমার কারেকশন হবে নেগেটিভ। নেগেটিভ এরর হওয়ার কথা না স্যার, যেটা না ও না, বেশি নিচ্ছ তুমি, ও আচ্ছা বেশি ঠিক নিলে আছে ঠিক পজিটিভ, আছে ঠিক আছে। নেগেটিভ হবে তোমার কোনটা কারেকশনটা। ঠিক আছে? জি স্যার। এরপরে 5 জি নাম্বার, স্যার। 5 নাম্বার যেটা সেটা হলো নন হরাইজন্টালিটি। যদি এরকম হয় যে যেমন একটু আগে স্টেপ মেথডে দেখছিল এরকম স্লোপিং গ্রাউন্ড ছিল, ছোট ছোট ক্ষুদ্র অংশ ভাগ করে আমরা তারপরে এই দুইটা পয়েন্টের ডিসটেন্স নির্ণয় করছি। এই পয়েন্টটা মনে করো তোমার সরাসরি সয়েলের সাথে কন্টাক্ট আছে, এই পয়েন্টটা যদি সয়েলের সাথে কন্টাক্ট না থাকে সেই ক্ষেত্রে তোমার এই জিনিসটা যদি তুমি হরাইজন্টাল একদম পুরোপুরি স্ট্রেট না করো, হরাইজন্টাল না করো, সেই ক্ষেত্রে অলওয়েজ এই জিনিসটা একটু নিচের দিকে নেমে যাবে, যেটাকে আমরা স্যাগিং বলি। স্যাগিংটা একটু পরে দেখবো। সো এই যে হালকা স্যাগিং হয়ে যাচ্ছে বা স্ট্রেট নাই, সেই ক্ষেত্রে অলওয়েজ তোমার কিন্তু লেন্থটা বেশি মিজার করে ফেলতেছে। সো এই ক্ষেত্রেও কিউমুলেটিভ পজিটিভ এরর হবে। বুঝতেছো তো? নেক্সট আসো, এই নন হরাইজন্টালের সাথে স্যাগ ইন চেইনেরও একটা সম্পর্ক আছে। সেটা কি? স্যাগ বলতেই হলো তুমি এই পয়েন্টে একটা মনে করো রেঞ্জিং রড ধরলা, এই পয়েন্টে একটা রেঞ্জিং রড ধরলা, এখন তোমার মনে করো অনেক আঁকা বাঁকা তোমার এই যে গ্রাউন্ড, সরাসরি গ্রাউন্ড বরাবর তুমি চেইনটা রাখতে পারতেছো না, চেইনটা একটু উপরে রাখবা। তো উপরে রাখলে ইলেকট্রিক পোলে কি হয়, ইলেকট্রিক পোলে যখন তোমার তার থাকে তারগুলো কিন্তু এরকম বেঁকে যায় নিচের দিকে, ওয়েটের কারণে বেঁকে যায়, ওয়েট এবং গ্র্যাভিটির কারণে কিন্তু নিচের দিকে বেঁকে যায়, এটা এটা তো জানো। জি স্যার এই যে স্ট্রেট লাইন থেকে যে বেঁকে যাওয়া এটাকে বলা হয় স্যাগ, যার কারণে স্যাগ অলওয়েজ পজিটিভ এরর, কারেকশন অলওয়েজ নেগেটিভ, কারণ তুমি বেশি নিচ্ছ মান। যার কারণে স্যাগ ইন চেইন যখন আমরা ম্যাথ করব দেখবো অলওয়েজ নেগেটিভ কারেকশন, আর এরর হলে অলওয়েজ পজিটিভ এরর হবে স্যাগ। বুঝা গেছে? সো আমরা নেক্সটে যাই। নেক্সটে 7 নাম্বার দেখি ভেরিয়েশন ইন টেম্পারেচার। তোমরা তো জানো যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা থার্মাল এক্সপানশন আছে, মানে হলো প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা প্রতি ডিগ্রি প্রতি কেলভিন বা তোমার মনে করো প্রতি ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বাড়লে তার লেন্থ বেড়ে যায় বা উইডথ বেড়ে যায়, তার ভলিউম বেড়ে যায়। আবার যদি তোমার মনে করো যে টেম্পারেচার কমে যায়, সে স্ট্রিং করার চেষ্টা করে বা তার ভলিউমটা কমে যায়। তো এটার জন্য থার্মাল এক্সপানশনের উপরে বলে দিচ্ছে যে যদি তোমার টেম্পারেচারটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার থেকে কম হয় সেই ক্ষেত্রে তার স্ট্যান্ডার্ড লেন্থ আর শেয়ার থাকবে না, সেখান থেকে কমে যাবে। তার মানে ইরোরটা হয়ে যাবে কি তোমার, এই যে দেখো টেম্পারেচার যদি এই নিচেরটা বলতেছি আমি আগে, যে টেম্পারেচার যদি তোমার লেস দেন টেম্পারেচার এট হুইচ ইট ওয়াজ ক্যালিব্রেটেড, তার মানে তার স্ট্যান্ডার্ড টেম্পারেচার থেকে টেম্পারেচার যদি কম হয় তাহলে তার লেন্থটা কমে যাবে, আর লেন্থ কমে গেলে তার ইরোরটা হবে কি পজিটিভ। এটা তো আমরা জানি, লেন্থ কম কিন্তু আমরা এন্ট্রি দিচ্ছি বেশি, তার মানে এটার ইরোর হবে পজিটিভ ইরোর এবং বারবার একই ইরোর চলতে থাকবে, ওই জন্য কিউমুলেটিভ। আর যদি এমন হয় যে যে টেম্পারেচারে তোমার কাজ করার কথা, ধরো একটা টেপ তুমি ইউজ করতেছো, যে টেপটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্ট্যান্ডার্ড একটা মাপ দেয়, মানে 20 মিটার মাপ দেয়, কিন্তু তুমি ফিল্ডে যখন মাপ পেলা তখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি কাজ করতেছো, তার মানে সেই টেপটা আর 20 মিটার থাকবে না, বড় হয়ে যাবে। সো টেপটা যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে, তুমি বারবারই মাপ নিচ্ছ বড় টেপের কিন্তু এন্ট্রি দিচ্ছ ছোট মান, সেক্ষেত্রে এররটা হবে নেগেটিভ এবং সেটা বারবার চলতে থাকবে, সেজন্য কিউমুলেটিভ। এরপর আসলে ভেরিয়েশন ইন পুল। পুলের কথা আমি বলে দিছি যে যদি এরকম হয় যে তোমার পুলের কথা অলরেডি বলা শেষ,
যে স্ট্যান্ডার্ড পুল ধরো 8 কেজি পুল দিয়ে তুমি চেন টান দিলে সে মোটামুটি মনে করো তার অরিজিনাল লেন্থ শো করবে দুই পাশে 8 কেজি পুল দিয়ে টান দিলে। তুমি যদি কম পুল দিয়ে টানো লেন্থ কম হয়ে যাবে, বেশি পুল দিয়ে টানলে লেন্থ বেড়ে যাবে। সেক্ষেত্রে জানো যে লেন্থ যদি কমে যায় সেই ক্ষেত্রে তোমার ইরোরটা হবে পজিটিভ ইরোর, কারণ তুমি মান বেশি দিচ্ছ, লেন্থ কিন্তু অরিজিনালি কম। আবার লেন্থ যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে নেগেটিভ হবে, ইরোরটা হয়ে যাবে কি নেগেটিভ। সরি, স্যার এখানে একজন সার্ভেয়ার কিভাবে বুঝবে যে আমি অ্যাকুরেটলি 8 কেজি পুলি দিতেছি? সেটা হলো তোমার মনে করো যে চেইন যখন তুমি ইয়া করবা, চেইনে তোমার মনে করো যে নরমালি যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় সেই ম্যাটেরিয়ালটা যদি থার্মাল এক্সপানশন খুব বেশি হয়, বা তোমার মনে করো যে পুলের ক্ষেত্রে তোমার একটা ইয়া আছে, ইনস্ট্রুমেন্ট আছে, তোমরা যদি কখনো ইয়া করো যে তোমার ম্যাটেরিয়ালস ল্যাব করো, সেখানে দেখতে পাবা যে এটার দুই পাশ দিয়ে টান দিলে কত কেজি ফোর্সে তুমি টান দিচ্ছ সেটা একটু দেখায়। তো তুমি যদি কাজ শুরু করার আগে ওই তোমার ম্যাটেরিয়াল, ওই তোমার যে ইনস্ট্রুমেন্টটা সেটা যদি ইউজ করে তুমি একবার মানে টান দিয়ে দেখলা যে আমি হ্যাঁ কত পুল দিয়ে টান দিচ্ছি, এক মাথায় তুমি ওই ইনস্ট্রুমেন্টটা লাগাইলা, অন্য আরেকটা মাথায় গিয়ে তুমি টান দিলা, টান দিলে কিন্তু ওখানে শো করবে যে 8 কেজি পুল হয়েছে নাকি তুমি বেশি টান দিছো। তো তুমি যদি একবার স্যার আন্দাজ এটা করে কি যাও। স্যার এটা কি এই যে ওয়েট মেজার করার যে স্প্রিং এর যে ওয়েট মেজার করার হ্যাঁ ইনস্ট্রুমেন্ট হ্যাঁ, গুলো থাকে ওগুলা অনেকটা দিয়া? অনেকটা হ্যাঁ, অনেকটা এরকম। তার মানে এই একবার তুমি যদি বুঝে যাও বারবার কিন্তু তুমি এই জিনিসটা বারবারই ইউজ করতে পারতেছো, এবং এটা কিন্তু একবার ভুল থাকবেই, তুমি অ্যাকুরেট মেজারমেন্ট কিন্তু ওইভাবে পারবা না, ভুল থাকবে, এটা স্বাভাবিক। আচ্ছা, এখন আসো পার্সোনাল মিস্টেক কি কি। এমন হলো তোমার এখানে এটা একটু ঠিক করে নিও, এখানে ইরোর, এটা আমি ঠিক করতে ভুলে গেছি, এখানে অ্যারো হবে, অ্যারোস, তার মানে ডিসপ্লেসমেন্ট অফ অ্যারো, যে অ্যারো গুলো তুমি গাঁথলা সেগুলো ডিসপ্লেস হয়ে গেল, আরেক জায়গায় সরে গেল, যে অ্যারোটাও গাঁথতেছো সেটা এই জায়গা থেকে অন্য জায়গায় সরে গেল, অথবা পড়ে গেল, পরে তোমার ঠিক মতো গাঁথো নাই মাটির সাথে, সো আরেকজন এসে কি করলো অন্য জায়গায় গেঁথে দিয়ে গেল, তখন আসলে পার্সোনাল মিস্টেক হয়ে যাবে, এটা জিনিস হলো পার্সোনাল মিস্টেক। যদি এমন হয় যে তুমি মিস কাউন্ট করতেছো, অর্থাৎ চেইন ইউজ করতেছো মনে করো যে 10 বার কিন্তু লেখছো 9 বার ইউজ করছো, অথবা মিস রিডিং যদি হয়, মিস রিডিং হলো মনে করো যে 10টা লিঙ্ক তোমার ইউজ করছো, তুমি লেখলা যে মনে করো যে 5টা লিঙ্ক, ভুলে ভুলে লেখলা 5টা লিঙ্ক ইউজ করছো, সেজন্য সেই ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে পার্সোনাল মিস্টেক। অথবা তুমি ফিল্ডে যে কাজটা করবা সেই কাজটাকে একটা তোমার ছোট একটা পেপারে সেটা লিখতে হয়। যখন চেইন সার্ভিং তোমরা প্র্যাকটিক্যাল কাজ করবা জিনিসটা আরো মানে ভালোভাবে ডিপারলি দেখতে পাবা, অথবা আমরা যখন চেইন সার্ভিং এর একটা আলাদা চ্যাপ্টার শুরু করব তখন এই জিনিসটা দেখবা, যে এখানে বুকিং করতে হয় একটা বুক দিয়ে, ফিল্ড বুক বলে সেটাকে। ফিল্ড বুকে তুমি যদি কোনো কারণে ভুল তথ্য লিখে ফেলো সেই ক্ষেত্রেও এটা হবে পার্সোনাল মিস্টেকের কারণে আমরা লেন্থ কম বেশি পাইতে পারি। সো এতক্ষণ ধরে যতগুলো তোমার এই যে ইরোর দেখলা, যতগুলো এতক্ষণ ধরে তোমরা যতগুলো ইরোর দেখলা সেই ইরোর গুলো যদি আমরা কারেক্ট করতে চাই সেটাকে বলা হয় টেপ কারেকশন। সো টেপ কারেকশনটা কিভাবে করব? হ্যাঁ বলো। স্যার আমাদের টেম্পারেচারের ক্ষেত্রে স্যার যেটা আপনি বললেন স্যার, যে টেম্পারেচার বাড়লে স্যার লেন্থ বেড়ে যাবে আর টেম্পারেচার কমলে লেন্থ কমে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ এখানে আমরা চেইনটা ইউজ করতেছি স্যার, ওইটা কি স্যার স্টিল দিয়ে তৈরি না স্যার? বুঝি নাই। লেন্থ আমরা মানে কি দ্বারা আর কি লেন্থটা মেজার করবো যে কারণে ওইটার মানে লেন্থ বাড়বে কমবে? আমি বলি, মনে করো যে তুমি একটা চেইন বলে দিল 20°C তাপমাত্রায় সে স্ট্যান্ডার্ড তোমার লেন্থ শো করে, তো তুমি মনে করো যে 21° বা 22°C তাপমাত্রায় কাজ করতেছো, তখন চেইনের লেন্থ তো বেড়ে গেছে, একটু হালকা একটু বেড়ে গেছে। সো তুমি বড় চেইন দিয়ে মাপতেছো অথচ লিখতেছো কম ভ্যালু, তো ভ্যালুটা কম লিখলে সেটা এররটা হয় নেগেটিভ, যার কারণে কারেকশন হবে পজিটিভ। এবার বুঝতে পারছো? হ্যাঁ স্যার, মানে ওইখানে আমার সমস্যা হচ্ছে স্যার, ওইখানে স্যার আমরা চেইনটা মানে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করবো? হ্যাঁ, সেই ম্যাটেরিয়ালের উপরে নির্ভর করবে থার্মাল এক্সপানশনটা। স্টিলের হলে এক ধরনের, তোমার মনে করো যে কাপড়ের হলে আরেক ধরনের, বুঝছো? ম্যাথ করবো, ম্যাথ করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আমরা ম্যাথ করবো, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখন একটু দেখো, তোমাদেরকে আমি বারবার মিউট করতেছি, একটু মানে ইয়াতে সমস্যা হচ্ছে, তো ওই জন্য আমি নিজেকে মিউট করতেছি, তোমরা কথা বলার আগে আনমিউট করে নিও, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো এখানে শুধু সূত্রগুলো ইজিলি মুখস্থ করে নিবা। প্রথমেই দেখো এখানে যেটা বলা আছে যে তুমি মনে করো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তোমার ডিসটেন্স, হরাইজন্টাল ডিসটেন্স নির্ণয় করবা L নট, কিন্তু তুমি যদি কোনো ধরনের কোনো স্লোপ থাকলে তুমি স্লোপের মাধ্যমে যদি ইনক্লাইন ডিসটেন্স নির্ণয় করে ফেলো, তার মানে তুমি কিন্তু লেংথটা নির্ণয় করতেছো বেশি, আসলে অরিজিনালি হওয়ার কথা হলো L নট, কিন্তু তুমি নির্ণয় করে ফেলতেছো L। তো
তো সেটাকে কারেকশন করার জন্য যে সূত্র সেটাকে বলা হয় কারেকশন ফর স্লোপ। সো কারেকশন ফর স্লোপ, কারেকশন ফর তোমার মনে করো আরো একটা জিনিস আছে কারেকশন ফর অ্যালাইনমেন্ট, এই দুইটা সেম জিনিস। এটার সূত্র হলো এইচ স্কয়ার ডিভাইডেড বাই 2l। তো সূত্রের প্রমাণটা পানমিয়া স্যারের বই থেকে নিয়ে নিবা, সূত্রের প্রমাণ শেখাবো না, দরকার নাই, ম্যাথে চলে যাবো। নেক্সট, যদি এখানে তোমার মনে করো এইচ যেটা লেভেলের ডিফারেন্স, এই পয়েন্টের লেভেলের ডিফারেন্স যদি না থাকে, দেয়া না থাকে, কিন্তু থিটাটা যদি দেয়া থাকে, সেই ক্ষেত্রে সূত্র হবে l ইন্টু 1 মাইনাস কস থিটা। কারণ তোমরা জানোই l কস থিটা, এই ডিস্টেন্সটা হলো l কস থিটা, এই ডিস্টেন্সটা কি l কস থিটা, এবং এই যে ডিস্টেন্সটা টোটাল ডিস্টেন্সটা হলো l। তাহলে টোটাল ডিস্টেন্সটা যদি l হয় মাইনাস l নট হলো l কস থিটা, তার মানে এই যে কারেকশন যতটুকু, এই কারেকশনটুকু হবে তাহলে l মাইনাস l নট বা l মাইনাস l cos থিটা, তার মানে l কমন নিলে 1 মাইনাস cos থিটা হবে। ইজি জিনিস। সো এরপরে আবার একটু এখানে বুঝিনি। একটা জিনিস দেখো, তোমরা কিন্তু একটু আগে বের করলা যে এই l যেটা, l যদি দেয়া থাকে তাহলে l নট মানে হলো l cos থিটা, এটা তো জানো। জি স্যার। একটু আগে তো দেখলা, একটু আগে কিন্তু প্রমাণ দেখাইছি। এই তোমরা আঁকতেছো কে? আইকো না, তোমরা আঁকলে কিন্তু আমার নিজের প্রবলেম হবে। তোমরা আইকো না, তোমরা জাস্ট কোনো কিছু না বুঝলে মুখে বলো, সমস্যা নাই, তোমরা কেউ আর ড্র করো না। নেক্সট, তাহলে তুমি বলো এই টোটালটা যদি এল হয়, এল সিএসএল মানে কি? সিএসএল মানে কারেকশন ফর স্লোপ, এই জিনিসটাই হলো কারেকশন, কারণ এই জিনিসটা বেশি আমরা মাপতেছি, এই জিনিসটা হলো কারেকশন সিএসএল। সো সিএসএল ইকুয়াল টু কি হবে লেখা যায় কিনা দেখো, এল মাইনাস এল নট লেখা যায়, জি স্যার। এল মাইনাস এল নট। সো এখানে এল নট এর মান বসাও এল কস থিটা, এল নট ইকুয়াল টু এখানে এল নট এর জায়গায় এল কস থিটা বসাও, তখন এল কমন নাও, সরাসরি দেখবা যে এল ইনটু 1 মাইনাস কস থিটা চলে আসবে। ঠিক আছে? সো প্রমাণ এগুলো একদম সিম্পল জিনিস, এগুলো প্রমাণ করার কিছু নাই। সো এটা তো একটু আগে বলেই দিলাম। টেম্পারেচারের ক্ষেত্রে এই যে দেখো, টেম্পারেচারের ক্ষেত্রে বলে দিছে আলফা ইনটু টিএম মাইনাস টি নট ইনটু এল। আলফাটা কি? আলফাটা হলো কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন। এই একটু আগে একজন প্রশ্ন করছিল, যদি তোমার মনে করো বিভিন্ন ম্যাটেরিয়াল হয়, বিভিন্ন ধরনের আলফা হবে বা কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন হবে। সো এই ক্ষেত্রে আলফাটা মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টর হলো টিএম এবং টি নট। টিএমটা কি? টিএমটা হলো ফিল্ডে তুমি যখন তোমার ইয়া করতেছো, ফিল্ড অপারেশন করতেছো, মানে সার্ভিং করতেছো, তখন টেম্পারেচার কত সেটাকে বলবো আমরা টিএম, মেইন টেম্পারেচার এট ফিল্ড। আর যদি এরকম হয় যে তুমি তার স্ট্যান্ডার্ড একটা টেম্পারেচার আছে, সে আসলে অ্যাকচুয়াল 20 মিটার দেখাবে, সেটার জন্য একটা টেম্পারেচার আছে, সেটাকে বলি টি নট। আমাকে বলো তো, যদি টিএমটা বড় হয়, টি নটটা যদি ছোট হয়, সেক্ষেত্রে কারেকশন পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? টিএম বড়, টি নট পজিটিভ আসবে। আর টিএম যদি ছোট হয়ে যায়, ছোট থেকে বড় মাইনাস করলে মাইনাস, নেগেটিভ আসবে তখন। হ্যাঁ, তখন অটোমেটিক্যালি নেগেটিভ হবে, তোমাদের বসাইতে হবে না পজিটিভ নেগেটিভ। এখন আসো কারেকশন ফর টেনশন। আমি বলছিলাম যে তোমার মনে করো যদি চেইনটা, এটা যদি টোটাল একটা চেইন হয়, ধরো এই পাশেও একটা পুল দিয়ে টানতে হয়, এই পাশেও একটা পুল দিয়ে টানতে হয়, অর্থাৎ চেইনের দুই পাশে একটা নির্দিষ্ট তোমার পুল দিয়ে টানতে হয়। সো এই টানার পরিমাণটাকে আমরা বলবো পুল অ্যাপ্লাই করা হয়েছে যেটা ফিল্ডে, সেটা বলা হয় পি, মেজারমেন্টের সময় যে পুল অ্যাপ্লাই করছো। আর পি নটটা হলো তার স্ট্যান্ডার্ড পুল। আমাকে বলো তো, এখানে স্ট্যান্ডার্ড পুল থেকে যদি তোমার ফিল্ডের পুলটা বড় হয়, তাহলে কি পজিটিভ আসবে না কারেকশন আগের মতো? আবার যদি এই যে পিটা বড় হয়ে যায়, তার মানে তুমি ফিল্ডে যেটা অ্যাপ্লাই করছো পি, সেটা যদি ছোট হয় আর স্ট্যান্ডার্ড পুল যদি কম হয়, অর্থাৎ স্ট্যান্ডার্ড পুল ধরো 10 কেজি আছে আর তুমি ফিল্ডে অ্যাপ্লাই করছো 8 কেজি, সেক্ষেত্রে সেটা 8 মাইনাস 10, তার মানে নেগেটিভ, মানে তোমার কারেকশন হবে। এটা কি? এ হলো যে টেপ দিয়ে মাপতেছো, সেই টেপের ক্রস সেকশনাল এরিয়া। এটা কি? এটা হলো ইয়ংস মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন ইলাস্টিসিটি কি জিনিস এত কিছু যদি বলতে যাই তাহলে কিন্তু ক্লাস শেষ হবে না, ঠিক আছে? বাট তোমরা অলরেডি ইন্টারেও জানো যে ইলাস্টিসিটি কি জিনিস বা ইয়ংস মডুলাস কি জিনিস, তোমরা অলরেডি জানো। এরপরে আসো স্যাগ কারেকশন। বলছিলাম স্যাগ কারেকশন, এই স্যাগ কারেকশনের ক্ষেত্রে যেটা ইরর হয়, স্যাগ এর কারণে যে ইরর, সেটা অলওয়েজ পজিটিভ ছিল, তার মানে কারেকশনটা হবে অলওয়েজ নেগেটিভ কারেকশন। এটা হবে মাইনাস ডাব্লিউ স্কয়ার এল ডিভাইডেড বাই 24 পি স্কয়ার। তার মানে কি হলো? তার মানে হলো এই জিনিসটা অলওয়েজ নেগেটিভ। ডাব্লিউটা কি? ডাব্লিউটা হলো টোটাল ওয়েট। তুমি মনে করো একটা টেপ দিয়ে তুমি মেজারমেন্ট করতেছো, এখান থেকে এই ডিসটেন্সে একটা টেপ দিয়ে মেজার করতেছো, এখান থেকে এই ডিসটেন্স হলো 30 মিটার, ধরো 30 মিটারের টেপ। এই 30 মিটার টেপের যে টোটাল ওয়েট, সেই ওয়েটটাকে এখানে বলা হয় ডাব্লিউ।
এলটা কি, এলটা হলো যত ডিস্টেন্স তুমি মাপতেছো, 30 মিটার মাপছো, সেই 30 মিটারটা হবে এল। আর পিটা কি, পিটা হলো যে এই দুই পাশেও তো তুমি পুল দিয়ে টান দিবা, সেই পুলটা, কারণ স্যাক কারেকশনের সাথে পুল কারেকশন রিলেটেড, অর্থাৎ পুলটা রিলেটেড, সেটা অলরেডি বলছিলাম তোমার যখন ইরোডটা পড়াইছিলাম তখন। সো আমরা এই জিনিসটা প্রত্যেকটা জিনিসের যদি এখন অঙ্ক করি দেখবা যে একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা অঙ্কে চলে যাই। হ্যাঁ বলো। পিটা হলো পুল, মানে হলো ফিল্ডে যে পুলটা অ্যাপ্লাই করছো সেটা পি, আর পি নট হলো স্ট্যান্ডার্ড পুল। বুঝা গেছে? আচ্ছা আমরা অঙ্ক করি, দেখো পান্নিয়ার বইয়ের 3.10 বলছে একটা টেপ যেটা 20 মিটার লং, 20 মিটার লং এবং স্ট্যান্ডার্ড একটা টেম্পারেচার আছে, সেটার স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে টি নট, টি নট দেয়া আছে কত, 84 ডিগ্রি ফারেনহাইট, একটা লাইন মেজার করার জন্য এটা ইউজ করা হয়েছে। এবং যখন ফিল্ডে তুমি মাপছো, ফিল্ডে মাপার সময় তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার টিএম, যেটা ফিল্ডে মাপার সময় যেটা, সেটা মিন টেম্পারেচার বলি আমরা টিএম, সেটাও দেয়া আছে। এবং টোটাল ডিসটেন্স টোটাল এল এর মধ্যে আছে, এবং স্লোপও দিয়ে দেওয়া আছে। যদি এই স্লোপ গুলো হয় যে প্রথম 100 মিটারে স্লোপ ছিল মনে করো 2 ডিগ্রি 10 মিনিট, এরপরে স্লোপটা আবার তোমার স্টিপ স্লোপ হয়ে গেছে 4 ডিগ্রি 20 মিনিট পরবর্তী 100 মিটারের জন্য, এরপর পরবর্তী আবার 50 মিটারের জন্য স্লোপটা কি হয়েছে, একটু কম হয়েছে 1 ডিগ্রি মাইল্ড স্লোপ, এরপরে আবার এরকম স্লোপের মান বাড়ছে পরবর্তী 200 মিটারে গিয়ে। সো এই প্রত্যেকটা তোমার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লেংথে ভাগ করে দেওয়া আছে এবং প্রত্যেকটা স্লোপ দেওয়া আছে। এবং আমাদের অঙ্ক করার জন্য আর একটা যে জিনিস লাগবে সেটা হলো কি, এক্সপানশন যে কোএফিসিয়েন্ট যেটা আলফা, সেই আলফাটাও দিয়ে দেওয়া আছে। সো এখন আমাদের অঙ্ক করতে হবে। সো অঙ্কে চলে যাই আমরা। তো বুঝাই যাচ্ছে, বলো তো কি কি কারেকশন লাগবে এখানে, কে বলতে পারবা যে কি কি কারেকশন লাগবে এখানে? টেম্পারেচার চেঞ্জ হয়েছে, সো টেম্পারেচার কারেকশন লাগবে। বুঝি নাই, মেহেদী বলো। টেম্পারেচার স্লোপ এবং স্লোপ, হ্যাঁ, কারণ টেম্পারেচার তুমি সূত্র দেখলে বুঝবা। যদি এমন হয় যে সূত্রে স্যাক কারেকশন লাগবে। না না স্যাক কারেকশন লাগবে না, কারণ কি বলো, কারণ পুলও দেয়া নাই, ওয়েটও দেয়া নাই, তুমি কিভাবে স্যাক কারেকশন করবা? ও সরি, স্যাক কারেকশনে কি লাগে, ওয়েট লাগে আর পুল লাগে, সেটা তো দেয়া নাই। সো এখানে নাই তো, ঠিক আছে। সো আমরা দেখি আসলে কি কি দেয়া আছে। শুরুতে দেখো ক্যাপিটাল এল দেয়া আছে কত, টোটাল লেন্থ যেটা মেজার করে পাইছো 882 মিটার, আলফা যেটা একটু আগে বললাম আলফা দেয়া আছে, মিন টেম্পারেচার ডিউরিং মেজারমেন্ট টিএম, এবং স্ট্যান্ডার্ড টেম্পারেচার টি নট দেয়া আছে। সো টেম্পারেচার কারেকশন অ্যাপ্লাই করো, আলফা ইনটু টিএম মাইনাস টি নট ইনটু এল। দেখো পজিটিভ একটা নেগেটিভ একটা এরর চলে আসবে, কারণ তার স্ট্যান্ডার্ড 84 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু ফিল্ডে আরো কম পাইছিল 65, যার কারণে সূত্রে বসাইলে অটোমেটিক্যালি নেগেটিভ একটা কারেকশন চলে আসবে। সো আমরা একটা নেগেটিভ কারেকশন পেয়ে গেলাম। এখন আসলে স্লোপের জন্য কারেক্ট করার জন্য, স্লোপে এখন এল চেঞ্জ হয়ে যাবে, এই এলটা আর থাকবে না, কারণ এই টোটাল প্রত্যেকটার যোগ করলে কিন্তু এই টোটাল এল হয়। এখন এল চেঞ্জ হয়ে যাবে, কারণ এই 100 মিটার এল এর জন্য স্লোপ এটা, 150 মিটার এল এর জন্য স্লোপ এটা। সো এই জিনিসটা আবার লিখলাম আমরা যে 100 মিটার স্লোপের জন্য 2 ডিগ্রি 10 মিনিট, 150 এর জন্য 4 ডিগ্রি 12 মিনিট, এভাবে করে চেঞ্জ হচ্ছে। সো আমরা কারেকশন ফর স্লোপ জানি, যদি থিটা দেয়া থাকে সূত্র হবে এল ইনটু 1 মাইনাস কস থিটা। মান বসাও, এল হলো 100, কস থিটা বসাও, থিটা হবে 2 ডিগ্রি 10 মিনিট, ইজি জিনিস। এরপরে আবার বুঝতেছো তো সবাই? এরপরে দেখো এল হলো 150 মিটার, সেটার জন্য থিটা কত, 4 ডিগ্রি 12 মিনিট। 4 ডিগ্রি 12 মিনিট। এল হলো 50 মিটার, সেটার জন্য থিটা কত, 1 ডিগ্রি 6 মিনিট। এরপরে হলো 200 মিটারের জন্য 7 ডিগ্রি, এরপরে আবার দেখো 300 মিটারের জন্য 3 ডিগ্রি, আবার 82.10 এর জন্য আবার কত ডিগ্রি, 5 ডিগ্রি। সো এখানেও তুমি একটা নেগেটিভ কারেকশন পেয়ে গেলা, এগুলো মান বসালেই মাইনাস আসবে অটোমেটিক্যালি। সো দুইটাই নেগেটিভ আসছে, সো দুইটাই তো মাইনাস করে দিলাম। সো কারেক্টেড লেন্থ আসলে 882 মিটার আর থাকবে না, হয়ে যাবে 878 মিটার সামথিং, মানে কমে গেল। বুঝা গেছে ম্যাথটা কি? একদম পানমিয়ার বইতে পাবা 3.10, হুবহু যেভাবে আছে আমি ওইভাবে করাই দিছি, কোনো কিছু চেঞ্জ করি না। আমাদের অ্যাঙ্গেল মেজারমেন্টে কি সবসময় নেগেটিভ আসবে কাইয়াটা? না না না, সবসময় তো নেগেটিভ আসবে না। এটা নেগেটিভ আসছে কেন বলে দেই, দেখো তুমি যদি এরকম মাপো যে তোমার কারেকশনটা, ও হ্যাঁ হ্যাঁ
সরি ভুল হয়েছে, অ্যাঙ্গেল তোমার এটা অলওয়েজ নেগেটিভ আসবে, কারণ কি বলতে পারবা, যে বলতে পারবা তাকে আমি cos থিটার মান সর্বোচ্চ মান তো 1 না, মানে এখানে তো 90 ডিগ্রি হ্যাঁ নেগেটিভও তো আছে cos এর মান। 1 মাইনাস না স্যার, cos থিটার মান তো স্যার, সর্বোচ্চ স্যার 1। যেহেতু স্যার 1 আছে স্যার, সেটা স্যার অনেক থেকে ছোট হবে স্যার, cos 10 ডিগ্রি থেকে ছোট স্যার হবে। থিটা তো স্যার 90 এর উপরে হবে না, 90 হলে তো স্ট্রেট লাইন হয়ে যায়, কার্ভ তো হবে না। স্যার তোমরা- যেহেতু ফার্স্ট কোয়ার্টারটা পজিটিভ, এই তোমরা কারণে স্যার 1 থেকে ছোট হবে। আচ্ছা ঠিক আছে শোনো, তোমরা যতগুলো কথা বলছো প্রত্যেকটা কথাই ঠিক আছে, কিন্তু আমি যে প্রশ্ন করছি তার উত্তরে হয় নাই। cos থিটা তোমার কম আসুক, 1 থেকে কম আসুক, মনে করো যে cos থেকে আসলো 0.5, কথার কথা, তো 0.5 যদি এটা আসে এটার মান, তাহলে 1 - 0.5 হলে তো 0.5 থাকে, তো কারেকশন তো পজিটিভই হয়, তাহলে নেগেটিভ কেন হইলো? এই নেগেটিভ হওয়ার একটাই কারণ, সেটা হলো স্লোপ। যখন স্লোপে তুমি মাপবা সেটা বেশি মান শো করবে, অরিজিনাল মানটা হবে, হরাইজন্টাল ডিসটেন্সটা অলওয়েজ কম, সেজন্য নেগেটিভ। মেইন উত্তর হবে এটা, যে স্লোপের ডিসটেন্স সেটা অলওয়েজ বেশি হয় হরাইজন্টাল ডিসটেন্স থেকে, বুঝতে পারছো? সো এই জন্য অলওয়েজ এটা নেগেটিভ। নেক্সটে আমরা যাই। স্যার একটা আবার আচ্ছা আমাকে বলো, তুমি এই দুইটা পয়েন্টের যদি তোমার হরাইজন্টাল ডিসটেন্স মাপতে চাও, এটা তো ডি, জি স্যার, এটা তো এল, তাহলে হ্যাঁ। এই এল বড় হবে না ডি বড় হবে? এল বড়। এল বড়, ডি ছোট না? জি স্যার, তার মানে এল থেকে আসলে মাইনাস করতে হবে না ডি এর এই কারেকশনটা, ডি থেকে যে কারেকশনটা পাবা, জি স্যার। সো ওই জন্য এটা অলওয়েজ নেগেটিভ। স্লোপ কারেকশন অলওয়েজ নেগেটিভ, মনে রাখবা, ঠিক আছে? নেক্সটে আমরা যাই 3.11। তোমরা বাসায় প্র্যাকটিস করবা 3.12, আমি 3.11 দেখাচ্ছি। সরাসরি বলে দিয়েছে স্যাগ কারেকশন বের করো। স্যাগ কারেকশন বের করো 30 মিটার স্টিলের জন্য, 30 মিটার স্টিল আন্ডারে পুল অফ 100 নিউটন। 100 নিউটন তোমার যদি থাকে পুল, তার মানে এখানে কি দেয়া আছে, এল দেয়া আছে। তোমার দেখো প্রত্যেকটা স্প্যান দেয়া আছে 10 মিটার করে, জিনিসটা একটু বুঝায় যে তোমরা 10 মিটার 10 মিটার 10 মিটার করে এরকম তিনটা স্প্যানে ভাগ করবা, ভাগ করে তারপরে পুল কারেকশন অ্যাপ্লাই করতে বলছে। এই 10 মিটার, এটাও 10 মিটার, এটাও 10 মিটার, এই 30 মিটার তোমরা নির্ণয় করছো, 30 মিটার টেপ দিয়ে ইয়া করছো আর কি, টোটাল ডিসটেন্স নির্ণয় করছো। তার মানে এল আমরা ক্ষুদ্র অংশে ভাগ করে ফেললাম, যে প্রত্যেকবার এল হবে 10 মিটার, এবং বলে দিছে যে তোমার পুল দেয়া আছে, পি দেয়া আছে 100 নিউটন। সো আমরা যদি লিখি যে পি দেয়া আছে কত, পি দেয়া আছে 100 নিউটন, এবং এখানে ডাব্লিউটা তোমরা বলো তো, ডাব্লিউ বা ওয়েট কিভাবে পাই? ইউনিট ওয়েট ইনটু ভলিউম করলে কিন্তু পাই। ইউনিট ওয়েট মানে কি? ইউনিট ওয়েট মানে হলো ওয়েট পার ভলিউম, ইনটু যদি করো ভলিউম, তাহলে কিন্তু ওয়েট পেয়ে যাবা, বুঝছো? দেখো এখানে ইউনিট ওয়েট কিন্তু দেয়া আছে, যে দেখো 1 কিউবিক সেন্টিমিটার অফ স্টিল এর ওয়েট দেয়া আছে, মানে 0.078 নিউটন পার সেন্টিমিটার কিউবে দেয়া আছে, বুঝা গেছে? সো এখানে যদি আমরা বসাই যে তোমার ইউনিট ওয়েট ইনটু ভলিউম মানে কি, এরিয়া ইনটু লেংথ, দেখো প্রত্যেকটা জিনিসই দেয়া আছে, তোমার ইউনিট ওয়েট দেয়া আছে 0.078 নিউটন, ক্রস সেকশনাল এরিয়া দেয়া আছে, আর লেংথ যেটা লেংথ দেয়া আছে মিটারে, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস সেন্টিমিটারে, মিটারে নেওয়ার জন্য 100 দ্বারা গুণ করে দিব। এই জিনিসটা এখানে কেন 100 দ্বারা গুণ করছি, বুঝা গেছে? যে লেংথ 10 মিটার আমরা 100 দ্বারা গুণ করে সেন্টিমিটারে নিয়ে গেলাম। সো ফাইনালি ওয়েট পাইলাম 6.24 নিউটন। তার মানে টোটাল 10 মিটারের জন্য স্যাগ কারেকশন যদি অ্যাপ্লাই করি, 10 মিটার স্প্যানের জন্য স্যাগ কারেকশনের সূত্র তো জানি, অলওয়েজ নেগেটিভ। সূত্রে প্রত্যেকটা মান বসায় দাও। তোমাদের পরীক্ষার জন্য খেয়াল রাখতে হবে, যেটা তোমরা একটু মিউট করো, আমি বলতেছি, পরীক্ষার জন্য যে জিনিসটা চেঞ্জ হয়, আমি এখানে মনে করো যে দিয়ে দিলাম নিউটন, এখানে দিয়ে দিলাম কেজি, তখন কিন্তু তোমার দুইটা ইউনিটে কনভার্ট করতে হবে, যে কোনো একটা ইউনিটে আনতে হবে, কারণ তুমি ডাব্লিউ এর মান তুমি যদি নিউটনে বসাও তার মানে হবে নিউটন স্কয়ার, আর পি এর মান যদি তুমি কেজিতে বসাও তাহলে হবে কেজি স্কয়ার। এই জিনিসটা করা যাবে না, দুইটাই নিউটনে থাকতে হবে অথবা দুইটাই কেজিতে থাকতে হবে, না হলে কারেকশন সঠিক আসবে না। সো এখানে তো আর খেয়াল করি, এখানে এটাও নিউটন, সো প্রবলেম হবে। বাট পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি। নেক্সট খেয়াল করো যে তোমার স্যার সাপোজ দেওয়া থাকলো, তখন আমাকে ইনভার্সনটা একটু দেখা দেন। সেটা আয় হায় জানো না, নিউটন সাথে কেজিতে নিতে কি করতে হয়? কেজি মিটার মিটার কিউব, কেজি মিটার। কেজির সাথে 9.81 গুণ করলে নিউটনে চলে যায়, জানো না? ও ধের, তুমি তো কি বলতেছো? জি স্যার জি স্যার। তার মানে কারেকশন 10 মিটারের জন্য পাইছো -1.6624, তাহলে 30 মিটারের জন্য 3 দ্বারা গুণ করে দাও। পানমিয়ার বইতে দেখবে সরাসরি বের করছে, এখানে 3 দ্বারা গুণ করে দিছে।
বাট আমি জিনিসটা হলো একটু সিম্পলিফাই করার চেষ্টা করছি, ঠিক আছে? বুঝতে পারছো? সো নেগেটিভ একটা কারেকশন পেয়ে গেলাম। সো তাহলে কি হবে তোমার নেক্সট যে এক্সাম্পলটা কি তোমাদের এখন কি ক্লাস আছে? জি স্যার, আমাদের ম্যাথ ক্লাস আছে, শুরু হয়ে গেছে। স্যার আচ্ছা। এটা স্যার 30 মিনিটের স্কোয়ার ছিল না স্যার? তাহলে তোমরা 10 আচ্ছা মিনিটে ভাগ করছি তিনটে নেক্সট বুঝি নাই 30 মিনিটের আচ্ছা। 30 মিনিটের স্কোয়ার ছিল 10 দিয়ে ভাগ করছে। হ্যাঁ, তিনটে যেহেতু বলে square দিছে 10 মিটার 10 দিয়ে ভাগ করি না, এই যে দেখো তোমরা আগের ইয়াতে দেখো এখানে বলেই দিছে তিনটা ইকুয়াল স্প্যানে 30 মিটারকে ভাগ করা, ওরাই ভাগ করে দিছে, আমি করি নাই, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এই ম্যাথটা পুরোপুরি এখানে দেয়া আছে, একই জিনিস, জাস্ট কারেকশন টেম্পারেচার আর পুল কারেকশন অ্যাপ্লাই করা হয়েছে। এবং ফাইনালি বলে দেই, তোমরা একটা প্রশ্ন বানাবা যে প্রশ্নে সবগুলো তোমার কারেকশন বের করতে হবে, তোমরা নিজেদের মতো করে বানাবা, প্রশ্ন বানাই নিজেরাই সলভ করবা। তাহলে তোমাদের ক্লাস আজকে মোটামুটি এই পর্যন্তই। তোমরা নেক্সট ক্লাসে জয়েন করো। আল্লাহ হাফেজ, ঠিক আছে? প্রবলেমটা ছিল আচ্ছা, প্রবলেমটা যে প্রবলেম আছে সে থাকো এবং প্রবলেমটা বলো আমাকে।